পঞ্চবিংশ পরিচ্ছেদ। গুজুরপাড়া ব্রহ্মপুত্রের তীরে ক্ষুদ্র গ্রাম। একজন ক্ষুদ্র জমিদার আছেন, নাম পীতাম্বর রায়। বাসিন্দা অধিক নাই। পীতাম্বর আপনার পুরাতন চণ্ডীমণ্ডপে বসিয়া আপনাকে রাজা বলিয়া থাকেন। তাহার প্রজারাও তাহাকে রাজা বলিয়া থাকে। তাহার রাজমহিমা এই আম্র পিয়ালবন বেষ্টিত ক্ষুদ্র গ্রামটুকুর মধ্যেই বিরাজমান। তাহার যশ এই গ্রামের নিকুঞ্জগুলির মধ্যে ধ্বনিত হইয়া এই গ্রামের সীমানার মধ্যেই বিলীন হইয়া যায়। জগতের বড় বড় রাজাধিরাজের প্রখর প্রতাপ এই ছায়াময় নীরের মধ্যে প্রবেশ করিতে পায় না। কেবল তীর্থস্নানের উদ্দেশ্যে নদীতীরে ত্রিপুরার রাজাদের এক বৃহৎ প্রাসাদ আছে, কিন্তু অনেক কাল হইতে রাজারা কেহ স্নানে আসেন নাই। সুতরাং ত্রিপুরার রাজা সম্বন্ধে গ্রামবাসীদের মধ্যে একটা অস্পষ্ট জনশ্রুতি প্রচলিত আছে মাত্র। একদিন ভাদ্র মাসের দিনে গ্রামে সংবাদ আসিল, ত্রিপুরার এক রাজকুমার নদীতীরের পুরাতন প্রাসাদে বাস করিতে আসিতেছেন। কিছুদিন পরে বিস্তর পাগড়ি বাঁধা লোক আসিয়া প্রাসাদে ভারী ধুম লাগাইয়া দিল। তাহার প্রায় এক সপ্তাহ পরে হাতি ঘোড়া লোক লস্কর লইয়া স্বয়ং নক্ষত্র রায় গুজুরপাড়া গ্রামে আসিয়া উপস্থিত হইলেন। সমারোহ দেখিয়া গ্রামবাসীদের মুখে যেন রাস সরিল না। পীতাম্বরকে এতদিন ভারী রাজা বলিয়া মনে হইত, কিন্তু আজ আর তাহার কাহারও মনে হইল না। নক্ষত্র রায়কে দেখিয়া সকলেই এক বাক্যে বলিল, হাঁ, রাজপুত্র এই রকমই হয় বটে। এই রূপে পীতাম্বর তাহার পাকা দালান ও চণ্ডীমণ্ডপ শুদ্ধ একেবারে লুপ্ত হইয়া গেলেন বটে, কিন্তু তাহার আনন্দের আর সীমা রহিল না। নক্ষত্র রায়কে তিনি এমনই রাজা বলিয়া অনুভব করিলেন যে নিজের ক্ষুদ্র রাজমহিমা নক্ষত্র রায়ের চরণে সম্পূর্ণ বিসর্জন দিয়া তিনি পরম সুখী হইলেন। নক্ষত্র রায় কদাচিৎ হাতি চড়িয়া বাহির হইলে পীতাম্বর আপনার প্রজাদের ডাকিয়া বলিতেন, রাজা দেখেছিস, ওই দেখ রাজা দেখ। মাছ তরকারি আহার্য দ্রব্য উপহার লইয়া পীতাম্বর প্রতিদিন নক্ষত্র রায়কে দেখিতে আসিতেন। নক্ষত্র রায়ের তরুণ সুন্দর মুখ দেখিয়া পীতাম্বরের স্নেহ উচ্ছ্বসিত হইয়া উঠিত। নক্ষত্র রায়ই গ্রামের রাজা হইয়া উঠিলেন। পীতাম্বর প্রজাদের মধ্যে গিয়া ভর্তি হইলেন। প্রতিদিন ৩ বেলা নহবৎ বাজিতে লাগিল। গ্রামের পথে হাতি ঘোড়া চলতে লাগিল। রাজদুয়ারে মুক্ত তরবারির বিদ্যুৎ খেলিতে লাগিল। হাট বাজার বসিয়া গেল। পীতাম্বর এবং তাহার প্রজারা পুলকিত হইয়া উঠিলেন। নক্ষত্র রায় এই নির্বাসনের রাজা হইয়া উঠিয়া সমস্ত দুঃখ ভুলিলেন। এখানে রাজত্বের ভার কিছুমাত্র নাই, অথচ রাজত্বের সুখ সম্পূর্ণ আছে। এখানে তিনি সম্পূর্ণ স্বাধীন। স্বদেশে তাহার এত প্রবল প্রতাপ ছিল না। তাহা ছাড়া এখানে রঘুপতির ছায়া নাই। মনের উল্লাসে নক্ষত্র রায় বিলাসে মগ্ন হইলেন। ঢাকা নগরী হইতে নটনটি আসিল। নৃত্যগীত বাদ্যে নক্ষত্র রায়ের তিলেক অরুচি নাই। নক্ষত্র রায় ত্রিপুরার রাজ অনুষ্ঠান সমস্তই অবলম্বন করিলেন। ভৃত্যদের মধ্যে কারোর নাম রাখিলেন মন্ত্রী, কারোর নাম রাখিলেন সেনাপতি। পীতাম্বর দেওয়ানজি নামে চলিত হইলেন। রীতিমতো রাজ দরবার বসিত। নক্ষত্র রায় পরম আড়ম্বরে বিচার করিতেন। নকুর আসিয়া নালিশ করিল, মথুর আমায় কুত্ত কয়েছে। তাহার বিধিমতো বিচার বসিল। বিবিধ প্রমাণ সংগ্রহের পর মথুর দোষী সাব্যস্ত হইলে নক্ষত্র রায় পরম গম্ভীরভাবে বিচারাসন হইতে আদেশ করিলেন, নকুর মথুরকে 2 কান মলা দেয়। এই রূপে সুখে সময় কাটিতে লাগিল। এক দিন হাতে নিতান্ত কাজ না থাকিলে সৃষ্টি ছাড়া একটা কোনো নতুন আমোদ উদ্ভাবনের জন্য মন্ত্রীকে তলব পড়ত। মন্ত্রী রাজসভাসদ্দিগকে সমবেত করিয়া নিতান্ত উদ্বিগ্ন ব্যাকুলভাবে নতুন খেলা বাহির করিতে প্রবৃত হইতেন। গভীর চিন্তা এবং পরামর্শের অবধি থাকত না। একদিন সৈন্য সামন্ত লইয়া পীতাম্বনের চণ্ডীমণ্ডপ আক্রমণ করা হইয়াছিল, এবং তাহার পুকুর হইতে মাছ ও তাহার বাগান হইতে ডাব ও পালং শাক লুঠের দ্রব্যের স্বরূপ অত্যন্ত ধুম করিয়া বাদ্য বাজাইয়া প্রাসাদে আনা হইয়াছিল। এই রূপে খেলাতে নক্ষত্র রায়ের প্রতি স্নেহ আরও গাঢ় হইত। আজ প্রাসাদে বিড়াল শাবকের বিয়ে।
নক্ষত্র রায়ের একটি শিশু বিড়ালি ছিল, তাহার সাথে মণ্ডলদের বিড়ালের বিবাহ হবে। চূড়মণি ঘটক ঘটকালীর স্বরূপ ৩০০ টাকা ও একটা শাল পাইয়াছে। গায়ে হলুদ প্রভৃতি সমস্ত উপক্রমণিকা হইয়া গেছে। আজ শুভ লগ্নে সন্ধ্যার সময়ে বিবাহ হবে। এ কয়দিন রাজবাড়িতে কারোর তিলার্ধ অবসর নাই। সন্ধ্যার সময় পথঘাট আলোকিত হইল, নহবত বসিল। মণ্ডলদের বাড়ি থেকে চতুর্দোলায় চড়িয়া কিংখাবের বেশ পড়িয়া পাত্র অতি কাতর স্বরে মিউ মিউ করিতে করিতে যাত্রা করিয়াছে। মণ্ডলদের বাড়ির ছোট ছেলেটি মিতবরের মতো তার গলার দড়িটি ধরিয়া তার সঙ্গে সঙ্গে আসিতেছে। উলু শঙ্খধ্বনির মধ্যে পাত্র সভাস্থ হইল। পুরোহিতের নাম কেনারাম, কিন্তু নক্ষত্র রায় তার নাম রেখেছিলেন রঘুপতি। নক্ষত্র রায় আসল রঘুপতিকে ভয় করিতেন, এই জন্য নকল রঘুপতিকে লইয়া খেলা করিয়া সুখী হইতেন। এমনকি কথায় কথায় তাহাকে উৎপীড়ন করিতেন। গরিব কেনারাম সমস্ত নীরবে সহ্য করিত। আজ দৈব দুর্বিপাকে কেনারাম সভায় অনুপস্থিত, তার ছেলেটি জ্বর বিকারে মরিতেছে। নক্ষত্র রায় অধীর স্বরে জিজ্ঞাসা করিলেন, রঘুপতি কোথায়? ভৃত্য বলিল, তাহার বাড়িতে ব্যামো। নক্ষত্র রায় দ্বিগুণ হাঁকিয়া বলিলেন, বলাও উস্কো। লোক ছুটিল। ততক্ষণ ররুদ্যমান বিড়ালের সমক্ষে নাচ গান চলতে লাগিল। নক্ষত্র রায় বলিলেন, সাহানা গাও। সাহানা গান আরম্ভ হইল। কিয়ৎক্ষণ পরে ভৃত্য আসিয়া নিবেদন করিল, রঘুপতি আসিয়াছেন। নক্ষত্র রায় সরসে বলিলেন, বোলাও। তৎক্ষণাৎ পুরোহিত গৃহে প্রবেশ করিলেন। পুরোহিতকে দেখিয়াই নক্ষত্র রায়ের ভ্রুকুটি কোথায় মিলিয়া গেল, তাহার সম্পূর্ণ ভাবান্তর উপস্থিত হইল। তাহার মুখ বিবর্ণ হইয়া গেল, কপালে ঘর্ম দেখা দিল। সাহানা গান, সারঙ্গ ও মৃদঙ্গ সহসা বন্ধ হইল। কেবল বিড়ালের মিউ মিউ ধ্বনি নিস্তব্ধ ঘরে দ্বিগুণ জাগিয়া উঠিল। এ রঘুপতিই বটে, তাহার আর সন্দেহ নাই। দীর্ঘ, শীর্ণ, তেজস্বী, বহুদিনের ক্ষুদিত কুকুরের মতো চোখ দুটো জ্বলছে। ধুলায় পরিপূর্ণ 2 পা তিনি কিংখাব মছলন্দের উপর স্থাপন করিয়া মাথা তুলিয়া দাঁড়াইলেন, বলিলেন, নক্ষত্র রায়। নক্ষত্র রায় চুপ করিয়া রহিলেন। রঘুপতি বলিলেন, তুমি রঘুপতিকে ডাকিয়াছ, আমি আসিয়াছি। নক্ষত্র রায় অস্পষ্ট স্বরে কহিলেন, ঠাকুর, ঠাকুর। রঘুপতি কহিলেন, উঠিয়া এসো। নক্ষত্র রায় ধীরে ধীরে সভা হইতে উঠিয়া গেলেন। বিড়ালের বিয়ে, সাহানা এবং সারঙ্গ একেবারে বন্ধ হইল। ষড়বিংশ পরিচ্ছেদ। রঘুপতি জিজ্ঞাসা করিলেন, এসব কি হইতেছিল? নক্ষত্র রায় মাথা চুলকাইয়া কহিলেন, নাচ হইতেছিল। রঘুপতি ঘৃণায় কুঞ্চিত হইয়া কহিলেন, ছি! নক্ষত্র অপরাধীর ন্যায় দাঁড়াইয়া রহিলেন। রঘুপতি কহিলেন, কাল এখান হইতে যাত্রা করিতে হইবে, তাহার উদ্যোগ কর। নক্ষত্র রায় কহিলেন, কোথায় যাইতে হইবে? রঘুপতি, সে কথা পরে হইবে, আপাতত আমার সঙ্গে বাহির হইয়া পড়ো। নক্ষত্র রায় কহিলেন, আমি এখানে বেশ আছি। রঘুপতি, বেশ আছি? তুমি রাজবংশে জন্মিয়াছ, তোমার পূর্বপুরুষেরা সকলে রাজত্ব করিয়া আসিয়াছেন। তুমি কিনা আজ এই বন গায়ে শেয়াল রাজা হইয়া বসিয়াছ, আর বলিতেছ বেশ আছি? রঘুপতি তীব্র বাক্যে ও তীক্ষ্ণ কটাক্ষে প্রমাণ করিয়া দিলেন যে নক্ষত্র রায় ভালো নাই। নক্ষত্র রায়ও রঘুপতির মুখের তেজে কতকটা সেই রকমই বুঝিলেন। তিনি বলিলেন, বেশ আর কি, এমনি আছি, কিন্তু আর কি করিব, উপায় কি আছে? রঘুপতি, উপায় ঢের আছে, উপায়ের অভাব নাই, আমি তোমাকে উপায় দেখাইয়া দিব, তুমি আমার সঙ্গে চলো। নক্ষত্র রায়, একবার দেওয়ানজিকে জিজ্ঞাসা করি। না। নক্ষত্র রায়, আমার এই সব জিনিসপত্র কিছু আবশ্যক নাই। নক্ষত্র রায়, লোকজন দরকার নাই। নক্ষত্র রায়, আমার হাতে এখন যথেষ্ট নগদ টাকা নাই। আমার আছে, আর অধিক ওজর আপত্তি করিও না। আজ শয়ন করিতে যাও, কাল প্রাতঃকালেই যাত্রা করিতে হইবে। বলিয়া রঘুপতি কোনো উত্তরের অপেক্ষা না করিয়া চলিয়া গেলেন। তাহার পরদিন ভোরে নক্ষত্র রায় উঠিয়াছেন। তখন বন্দীরা ললিত রাগিণীতে মধুর গান গাহিতেছে। নক্ষত্র রায় বহির্ভবনে আসিয়া জানলা হইতে বাহিরে চাহিয়া দেখিলেন।
পূর্ব তীরে সূর্যোদয় হইতেছে, অরুণ রেখা দেখা দিয়াছে। উভয় তীরের ঘন তরুস্রোতের মধ্য দিয়া ছোট ছোট নিদ্রিত গ্রামগুলির দ্বারের কাছ দিয়া ব্রহ্মপুত্র তার বিপুল জলরাশি লইয়া অবাধে বহিয়া যাইতেছে। প্রাসাদের জানলা হইতে নদী তীরের একটি ছোট কুটির দেখা যাইতেছে। একটি মেয়ে প্রাঙ্গণ ঝাড় দিতেছে। একজন পুরুষ তাহার সঙ্গে দুই একটা কথা কহিয়া মাথায় চাদর বাঁধিয়া একটা বড় বাঁশের লাঠির অগ্রভাগে পুটুলি লইয়া নিশ্চিন্ত মনে কোথায় বাহির হইল। শ্যামা ও দোয়েল শীষ দিতেছে। বেনেবু বড় কাঁঠাল গাছের ঘন পল্লবের মধ্যে বসিয়া গান গাহিতেছে। বাতায়নে দাঁড়াইয়া বাহিরের দিকে চাহিয়া নক্ষত্র রায়ের হৃদয় হইতে এক গভীর দীর্ঘ নিঃশ্বাস উঠিল। এমন সময়ে পশ্চাৎ হইতে রঘুপতি আসিয়া নক্ষত্র রায়কে স্পর্শ করিলেন। নক্ষত্র রায় চমকিয়া উঠিলেন। রঘুপতি মৃদু গম্ভীর স্বরে কহিলেন, যাত্রার সমস্ত প্রস্তুত। নক্ষত্র রায় জোর হাতে অত্যন্ত কাতর স্বরে কহিলেন, ঠাকুর, আমাকে মাফ করো ঠাকুর, আমি কোথাও যাইতে চাহি না, আমি এখানে বেশ আছি। রঘুপতি একটি কথা না বলিয়া নক্ষত্র রায়ের মুখের দিকে তাহার অগ্নিদৃষ্টি স্থির রাখিলেন। নক্ষত্র রায় চোখ নামাইয়া কহিলেন, কোথায় যাইতে হইবে? রঘুপতি, সে কথা এখন হইতে পারে না। নক্ষত্র, দাদার বিরুদ্ধে আমি কোনো চক্রান্ত করিতে পারিব না। রঘুপতি জ্বলিয়া উঠিয়া কহিলেন, দাদা তোমার কি মহৎ উপকারটা করিয়াছেন শুনি। নক্ষত্র মুখ ফিরাইয়া জানলার ওপর আঁচড় কাটিয়া বলিলেন, আমি জানি তিনি আমাকে ভালোবাসেন। রঘুপতি তীব্র শুষ্ক হাস্যের সহিত কহিলেন, হরি হরি, কি প্রেম! তাই বুঝি নির্বিঘ্নে ধ্রুবকে যৌবরাজ্যে অভিষিক্ত করিবার জন্য মিছা ছুতা করিয়া দাদা তোমাকে রাজ্য হইতে তাড়াইলেন, পাছে রাজ্যের গুরু ভারে ননির পুতলি স্নেহের ভাই কখনো ব্যথিত হইয়া পড়ে। সে রাজ্যে আর কি কখনো সহজে প্রবেশ করিতে পারিবে নির্বোধ? নক্ষত্র রায় তাড়াতাড়ি বলিলেন, আমি কি এই সামান্য কথাটা আর বুঝি না? আমি সমস্তই বুঝি, কিন্তু আমি কি করিব বলো ঠাকুর, উপায় কি? রঘুপতি, সেই উপায়ের কথাই তো হইতেছে, সেই জন্যই তো আসিয়াছি। ইচ্ছা হয় তো আমার সঙ্গে চলিয়া আইসো, নয়তো এই বাঁশবনের মধ্যে বসিয়া বসিয়া তোমার হিতাকাঙ্ক্ষী দাদার ধ্যান করো, আমি চলিলাম। বলিয়া রঘুপতি প্রস্থানের উদ্যোগ করিলেন। নক্ষত্র রায় তাড়াতাড়ি তাহার পশ্চাৎ পশ্চাৎ গিয়া কহিলেন, আমিও যাইব ঠাকুর, কিন্তু দেওয়ানজি যদি যাইতে চান, তাহাকে আমাদের সঙ্গে লইয়া যাইতে কি আপত্তি আছে? রঘুপতি কহিলেন, আমি ছাড়া আর কেহ সঙ্গে যাইবে না। বাড়ি ছাড়িয়া নক্ষত্র রায়ের পা সরিতে চায় না। এই সমস্ত সুখের খেলা ছাড়িয়া, দেওয়াজিকে ছাড়িয়া রঘুপতির সঙ্গে একলা কোথায় যাইতে হইবে? কিন্তু রঘুপতি যেন তাহার কেশ ধরিয়া টানিয়া লইয়া চলিলেন। তাহা ছাড়া নক্ষত্র রায়ের মনে এক প্রকার ভয় মিশ্রিত কৌতূহল জন্মিতে লাগিল। তাহারও একটা ভীষণ আকর্ষণ আছে, নৌকা প্রস্তুত আছে। নদীতীরে উপস্থিত হইয়া নক্ষত্র রায় দেখিলেন, কাঁধে গামছা ফেলিয়া পীতাম্বর স্নান করিতে আসিয়াছেন। নক্ষত্রকে দেখিয়াই পীতাম্বর হাস্যবিকশিত মুখে কহিলেন, জয়স্তু মহারাজ, শুনিলাম নাকি কাল কোথা হইতে এক অলক্ষণমন্ত বিটল ব্রাহ্মণেশা শুভ বিবাহের ব্যাঘাত করিয়াছে। নক্ষত্র রায় অস্থির হইয়া পড়িলেন। রঘুপতি গম্ভীর স্বরে কহিলেন, আমি সেই বিটল ব্রাহ্মণ। পীতাম্বর হাসিয়া উঠিলেন, কহিলেন, তবে তো আপনার সাক্ষাতে আপনার বর্ণনা করাটা ভালো হয় নাই। জানিলে কোন পিতার পুত্র এমন কাজ করিত। কিছু মনে করিবেন না ঠাকুর, অসাক্ষাতে লোকে কি না বলে। আমাকে যারা সম্মুখে বলে রাজা, তারা আড়ালে বলে পিতু। মুখের সামনে কিছু না বলিলেই হইল। আমি তো এই বুঝি। আসল কথা কি জানেন, আপনার মুখটা কেমন ভারী অপ্রসন্ন দেখাইতেছে। কারোর এমন মুখের ভাব দেখিলে লোকে তার নামে নিন্দা রটায়। মহারাজ, এত প্রাতে যে নদী তীরে? নক্ষত্র রায় কিছু করুণ স্বরে কহিলেন, আমি যে চলিলাম দেওয়ানজি। পীতাম্বর, চলিলেন কোথায়? নপাড়ায় মণ্ডলদের বাড়ি? না দেওয়ানজি, মণ্ডলদের বাড়ি নয়, অনেক দূর। পীতাম্বর, অনেক দূর? তবে কি পাইকঘাটায় শিকারে যাইতেছেন? নক্ষত্র রায় একবার রঘুপতির মুখের দিকে চাহিয়া কেবল বিষণ্নভাবে ঘাড় নাড়িলেন। রঘুপতি কহিলেন, বেলা বহিয়া যায়, নৌকায় ওঠা হোক। পীতাম্বর অত্যন্ত সন্দিগ্ধ ও ক্রুদ্ধভাবে ব্রাহ্মণের মুখের দিকে চাহিলেন, কহিলেন, তুমি কে হে ঠাকুর, আমাদের মহারাজকে হুকুম করিতে আসিয়াছ? নক্ষত্র ব্যস্ত হইয়া পীতাম্বরকে এক পাশে টানিয়া লইয়া কহিলেন, উনি আমাদের গুরু ঠাকুর। পীতাম্বর বলিয়া উঠিলেন,
হোক না গুরু ঠাকুর, উনি আমাদের চণ্ডীমণ্ডপে থাকুন, চল কলা বরাদ্দ করিয়া দিব, সমাদরে থাকিবেন, মহারাজকে উহার কিসের আবশ্যক? রঘুপতি, বৃথা সময় নষ্ট হইতেছে, আমি তবে চলিলাম। পীতাম্বর, যে আজ্ঞা, বিলম্বে ফল কি মশায়, চটপট সরিয়া পড়ুন, মহারাজকে লইয়া আমি প্রাসাদে যাইতেছি। নক্ষত্ররায় একবার রঘুপতির মুখের দিকে, একবার পীতাম্বরের মুখের দিকে চাহিয়া মৃদুস্বরে কহিলেন, না দেওয়ানজি, আমি যাই। পীতাম্বর, তবে আমিও যাই, লোকজন সঙ্গে লোন, রাজার মতো চলুন, রাজা যাইবেন, সঙ্গে দেওয়ানজি যাইবে না। নক্ষত্ররায় কেবল রঘুপতির মুখের দিকে চাহিলেন। রঘুপতি কহিলেন, কেহ সঙ্গে যাইবে না। পীতাম্বর উগ্র হইয়া উঠিয়া কহিলেন, দেখো ঠাকুর, তুমি। নক্ষত্ররায় তাহাকে তাড়াতাড়ি বাধা দিয়া বলিলেন, দেওয়ানজি, আমি যাই, দেরি হইতেছে। পীতাম্বর ম্লান হইয়া নক্ষত্রের হাত ধরিয়া কহিলেন, দেখো বাবা, আমি তোমাকে রাজা বলি, কিন্তু আমি তোমাকে সন্তানের মতো ভালোবাসি। আমার সন্তান কেহ নাই, তোমার ওপর আমার জোর খাটে না। তুমি চলিয়া যাইতেছ, আমি জোর করিয়া ধরিয়া রাখিতে পারি না। কিন্তু আমার একটি অনুরোধ এই আছে, যেখানেই যাও আমি মরিবার আগে ফিরিয়া আসিতে হইবে। আমি স্বহস্তে আমার রাজত্ব সমস্ত তোমার হাতে দিয়া যাইব, আমার এই একটি স্বাদ আছে। নক্ষত্ররায় ও রঘুপতি নৌকায় উঠিলেন। নৌকা দক্ষিণ মুখে চলিয়া গেল। পীতাম্বর স্নান ভুলিয়া গামছা কাঁধে অন্যমনস্কে বাড়ি ফিরিয়া গেলেন। গুজুরপাড়া যেন শূন্য হইয়া গেল, তার আমোদ উৎসব সমস্ত অবসান। কেবল প্রতিদিন প্রকৃতির নিত্য উৎসব, প্রাতে পাখির গান, পল্লবের মর্মর ধ্বনি ও নদীতরঙ্গের করতালির বিরাম নাই। সপ্তবিংশ পরিচ্ছেদ। দীর্ঘ পথ। কোথাও বা নদী, কোথাও বা ঘন আরণ্য, কোথাও বা ছায়াহীন প্রান্তর, কখনো বা নৌকায়, কখনো বা পদব্রজে, কখনো বা টাটু ঘোড়ায়, কখনো রৌদ্র, কখনো বৃষ্টি, কখনো কোলাহলময় দিন, কখনো নিশীথিনীর নিস্তব্ধ অন্ধকার। নক্ষত্ররায় অবিশ্রাম চলিয়াছেন। কত দেশ, কত বিচিত্র দৃশ্য, কত বিচিত্র লোক। কিন্তু নক্ষত্ররায়ের পার্শ্বে ছায়ার ন্যায় ক্ষীণ, রৌদ্রের ন্যায় দীপ্ত সেই একমাত্র রঘুপতি অবিশ্রাম লাগিয়া আছেন। দিনে রঘুপতি, রাত্রে রঘুপতি, স্বপ্নেও রঘুপতি বিরাজ করেন। পথে পথিকেরা যাতায়াত করিতেছে, পথ পার্শ্বে ধুলায় ছেলেরা খেলা করিতেছে, হাটে শত শত লোক কেনাবেচা করিতেছে, গ্রামে বৃদ্ধেরা পাশা খেলিতেছে, ঘাটে মেয়েরা জল তুলিতেছে, নৌকায় মাঝিরা গান গাহিয়া চলিয়াছে। কিন্তু নক্ষত্ররায়ের পার্শ্বে এক শীর্ণ রঘুপতি সর্বদা জাগিয়া আছে। জগতে চারিদিকে বিচিত্র খেলা হইতেছে, বিচিত্র ঘটনা ঘটিতেছে, কিন্তু এই রঙ্গভূমির বিচিত্র লীলার মাঝখান দিয়া নক্ষত্ররায়ের দূরদৃষ্ট তাহাকে টানিয়া লইয়া চলিয়াছে। স্বজন তাহার পক্ষে বিজন, লোকালয় কেবল শূন্য মরুভূমি। নক্ষত্ররায় শ্রান্ত হইয়া তাহার পার্শ্ববর্তী ছায়াকে জিজ্ঞাসা করেন, আর কত দূর যাইতে হইবে? ছায়া উত্তর করে, অনেক দূর। কোথায় যাইতে হইবে? তাহার উত্তর নাই। নক্ষত্ররায় নিঃশ্বাস ফেলিয়া চলিতে থাকেন। তরুশ্রেণীর মধ্যে পাতা দিয়া ছাওয়া নিভৃত পরিচ্ছন্ন কুটির দেখিলে তাহার মনে হয়, আমি যদি এই কুটিরের অধিবাসী হইতাম। গোধূলির সময় যখন রাখাল লাঠি কাঁধে করিয়া মাঠ দিয়া, গ্রামপথ দিয়া, ধুলা উড়াইয়া গরু বাছুর লইয়া চলে, নক্ষত্ররায়ের মনে হয়, আমি যদি ইহার সঙ্গে যাইতে পাইতাম, সন্ধ্যাবেলায় গৃহে গিয়ে বিশ্রাম করিতে পাইতাম। মধ্যাহ্নে প্রচণ্ড রৌদ্রে চাষা চাষ করিতেছে, তাহাকে দেখিয়া নক্ষত্ররায় মনে করেন, আহা, এ কি সুখী! পথ কষ্টে নক্ষত্ররায় বিবর্ণ, শীর্ণ, মলিন হইয়া গিয়াছেন। রঘুপতিকে বলেন, ঠাকুর, আমি আর বাঁচিব না। রঘুপতি বলেন, এখন তোমাকে মরিতে দিবে কে? নক্ষত্ররায়ের মনে হইল, রঘুপতি অবকাশ না দিলে তাহার মরিবারও সুযোগ নাই। একজন স্ত্রীলোক নক্ষত্ররায়কে দেখিয়া বলিয়াছিল, আহা, কাদের ছেলে গো, একে পথে কে বাহির করিয়াছে? শুনিয়া নক্ষত্ররায়ের প্রাণ গলিয়া গেল, তাহার চোখে জল আসিল, তাহার ইচ্ছা করিল সেই স্ত্রীলোকটিকে মা বলিয়া তার সঙ্গে তার ঘরে চলিয়া যান। কিন্তু নক্ষত্ররায় রঘুপতির হাতে যতই কষ্ট পাইতে লাগিলেন, রঘুপতির ততই বশ হইতে লাগিলেন। রঘুপতির অঙ্গুলির ইঙ্গিতে তাহার সমস্ত অস্তিত্ব পরিচালিত হইতে লাগিল।
চলতে চলতে ক্রমে নদীর বাহুল্য কমিয়া আসিতে লাগিল। ক্রমে ভূমি দৃঢ় হইয়া আসিল। মৃত্তিকা লোহিত বর্ণ, কঙ্করময়, লোকালয় দূরে দূরে স্থাপিত, গাছপালা বিরল। নারিকেলবনের দেশ ছাড়িয়া দুই পথিক তালবনের দেশে আসিয়া পড়িলেন। মাঝে মাঝে বড় বড় বাঁধ, শুষ্ক নদীর পথ, দূরে মেঘের মতো পাহাড় দেখা যাইতেছে। ক্রমে শাসুজার রাজধানী রাজমহল নিকটবর্তী হইতে লাগিল। অষ্টাবিংশ পরিচ্ছেদ। অবশেষে রাজধানীতে আসিয়া উপস্থিত হইলেন। পরাজয় ও পলায়নের পরে সুজা নূতন সৈন্য সংগ্রহের চেষ্টায় প্রবৃত হইয়াছেন। কিন্তু রাজকোষে অধিক অর্থ নাই, প্রজাগণ করভারে পীড়িত। ইতিমধ্যে দারাকে পরাজিত ও নিহত করিয়া ঔরঙ্গজেব দিল্লির সিংহাসনে বসিয়াছেন। সুজা এই সংবাদ পাইয়া অত্যন্ত বিচলিত হইলেন, কিন্তু সৈন্য সামন্ত কিছুই প্রস্তুত ছিল না। এই জন্য কিছু সময় হাতে পাইবার আশায় তিনি ছল করিয়া ঔরঙ্গজেবের নিকট এক দূত পাঠাইয়া দিলেন। বলিয়া পাঠাইলেন যে, নয়নের জ্যোতি, হৃদয়ের আনন্দ, পরম স্নেহাস্পদ প্রিয়তম ভ্রাতা ঔরঙ্গজেব সিংহাসন লাভে কৃতকার্য হইয়াছেন। ইহাতে সুজা মৃতদেহে প্রাণ পাইলেন। এখনে সুজার বাংলা শাসনভার নূতন সম্রাট মঞ্জুর করিলেই আনন্দের আর কিছু অবশিষ্ট থাকে না। ঔরঙ্গজেব অত্যন্ত সমাদরের সহিত দূতকে আহ্বান করিলেন। সুজার শরীর, মনের স্বাস্থ্য এবং সুজার পরিবারের মঙ্গল সংবাদ জানিবার জন্য সবিশেষ ঔৎসুক্য প্রকাশ করিলেন এবং বলিলেন, যখন স্বয়ং সম্রাট শাহজাহান সুজাকে বাংলার শাসনকার্যে নিয়োগ করিয়াছেন, তখন আর দ্বিতীয় মঞ্জুরিপত্রের কোনো আবশ্যক নাই। এই সময় রঘুপতি সুজার সভায় গিয়া উপস্থিত হইলেন। সুজা কৃতজ্ঞতা ও সমাদরের সহিত তাহার উদ্ধারকর্তাকে আহ্বান করিলেন, বলিলেন, খবর কি? রঘুপতি বলিলেন, বাদশাহের কাছে কিছু নিবেদন আছে। সুজা মনে মনে ভাবিলেন, নিবেদন আবার কিসের? কিছু অর্থ চাহিয়া না বসিলে বাছি। রঘুপতি কহিলেন, আমার প্রার্থনা এই যে। সুজা কহিলেন, ব্রাহ্মণ, তোমার প্রার্থনা আমি নিশ্চয় পূরণ করিব, কিন্তু কিছুদিন সবুর করো, এখন রাজকোষে অধিক অর্থ নাই। রঘুপতি কহিলেন, শাহেনশাহ, রূপা, সোনা বা আর কোনো ধাতু চাহি না, আমি এখন শানিত ইস্পাত চাই। আমার নালিশ শুনুন, আমি বিচার প্রার্থনা করি। সুজা কহিলেন, ভারী মুশকিল, এখন আমার বিচার করিবার সময় নহে। ব্রাহ্মণ, তুমি বড় অসময়ে আসিয়াছ। রঘুপতি কহিলেন, শাহজাদা, সময় অসময় সকলেরই আছে। আপনি বাদশাহ, আপনারও আছে, এবং আমি দরিদ্র ব্রাহ্মণ, আমারও আছে। আপনার সময় মতো আপনি বিচার করতে বসিলে আমার সময় থাকে কোথা? সুজা হাল ছেড়ে দিয়া বলিলেন, ভারী হাঙ্গামা, এত কথা শোনার চেয়ে তোমার নালিশ শোনা ভালো, বলিয়া যাও। রঘুপতি কহিলেন, ত্রিপুরার রাজা গোবিন্দমাণিক্য তাহার কনিষ্ঠ ভ্রাতা নক্ষত্র রায়কে বিনা অপরাধে নির্বাসিত করিয়াছেন। সুজা বিরক্ত হইয়া কহিলেন, ব্রাহ্মণ, তুমি পরের নালিশ লইয়া কেন আমার সময় নষ্ট করিতেছ? এখন এ সমস্ত বিচার করিবার সময় নয়। রঘুপতি কহিলেন, ফরিয়াদি রাজধানীতে হাজির আছেন। সুজা কহিলেন, তিনি আপনি উপস্থিত থাকিয়া আপনার মুখে যখন নালিশ উত্থাপন করিবেন, তখন বিবেচনা করা যাইবে। রঘুপতি কহিলেন, তাহাকে কবে এখানে হাজির করিব? সুজা কহিলেন, ব্রাহ্মণ কিছুতেই ছাড়ে না, আচ্ছা 1 সপ্তাহ পরে আনিও। রঘুপতি কহিলেন, বাদশাহ যদি হুকুম করেন তো আমি তাহাকে কাল আনিব। সুজা বিরক্ত হইয়া কহিলেন, আচ্ছা কালই আনিও। আজিকার মতো নিষ্কৃতি পাইলেন। রঘুপতি বিদায় হইলেন। নক্ষত্র রায় কহিলেন, নবাবের কাছে যাইব, কিন্তু নজরের জন্য কি লইব? রঘুপতি কহিলেন, সেজন্য তোমাকে ভাবিতে হইবে না। নজরের জন্য তিনি 1.5 লক্ষ মুদ্রা উপস্থিত করিলেন। পরের দিন প্রভাতে রঘুপতি কম্পিত হৃদয় নক্ষত্র রায়কে লইয়া সুজার সভায় উপস্থিত হইলেন। যখন 1.5 লক্ষ টাকা নবাবের পদতলে স্থাপিত হইল, তখন তাহার মুখশ্রী তেমন অপ্রসন্ন বোধ হইল না। নক্ষত্র রায়ের নালিশ অতি সহজেই তাহার হৃদয়ঙ্গম হইল। তিনি কহিলেন, এখনে তোমাদের কি অভিপ্রায় আমাকে বলো। রঘুপতি কহিলেন, গোবিন্দমাণিক্যকে নির্বাসিত করিয়া তাহার স্থলে নক্ষত্র রায়কে রাজা করিয়া দিতে আজ্ঞা হোক।
যদিও সুজা নিজে ভ্রাতার সিংহাসনে হস্তক্ষেপ করতে কিছুমাত্র সংকুচিত হন না, তথাপি এ স্থলে তাহার মনে কেমন আপত্তি উপস্থিত হইল। কিন্তু রঘুপতির প্রার্থনা পূরণ করাই তাহার আপাতত সকলের চেয়ে সহজ বোধ হইল, নহিলে রঘুপতি বিস্তর বকাবকি করিবে এই তাহার ভয়। বিশেষত ১.৫ লক্ষ টাকা নজরের উপরেও অধিক আপত্তি করা ভালো দেখায় না, এইরূপ তাহার মনে হইল। তিনি বলিলেন, আচ্ছা, গোবিন্দ মাণিক্যের নির্বাসন এবং নক্ষত্ররায়ের রাজ্যপ্রাপ্তির পরোয়ানাপত্র তোমাদের সঙ্গে দিব, তোমরা লইয়া যাও। রঘুপতি কহিলেন, বাদশাহের কতিপয় সৈন্য সঙ্গে দিতে হইবে। সুজা দৃঢ়স্বরে কহিলেন, না না না, তাহা হইবে না, যুদ্ধ বিগ্রহ করতে পারিব না। রঘুপতি কহিলেন, যুদ্ধের ব্যয়স্বরূপ আরও ৩৬,০০০ টাকা আমি রাখিয়া যাইতেছি, এবং ত্রিপুরায় নক্ষত্ররায় রাজা হইবা মাত্র ১ বছরের খাজনা সেনাপতির হাত দিয়া পাঠাইয়া দিব। এ প্রস্তাব সুজার অতিশয় যুক্তিসঙ্গত বোধ হইল, এবং আমাত্যেরাও তাহার সহিত একমত হইল। একদল মোঘল সৈন্য সঙ্গে লইয়া রঘুপতি ও নক্ষত্র রায় ত্রিপুরাভিমুখে যাত্রা করিলেন। ২৯ পরিচ্ছেদ। এই উপন্যাসের আরম্ভকাল হইতে এখন ২ বছর হইয়া গিয়াছে। ধ্রুব তখন ২ বছরের বালক ছিল, এখন তাহার বয়স ৪ বছর। এখন সে বিস্তর কথা শিখিয়াছে। এখন তিনি আপনাকে ভারী মস্ত লোক জ্ঞান করেন। সকল কথা যদিও স্পষ্ট বলিতে পারেন না, কিন্তু অত্যন্ত জোরের সহিত বলিয়া থাকেন। রাজাকে প্রায় তিনি পুতুল দেব বলিয়া পরম প্রলোভন ও সান্ত্বনা দিয়া থাকেন, এবং রাজা যদি কোনো প্রকার দুষ্টুমির লক্ষণ প্রকাশ করেন, তবে ধ্রুব তাকে ঘরে বন্ধ করে রাখব বলিয়া অত্যন্ত শঙ্কিত করিয়া তোলেন। এইরূপে রাজা এখন বিশেষ শাসনে আছেন। ধ্রুবের অনভিমত কোনো কাজ করিতে তিনি বড় একটা ভরসা করেন না। ইতিমধ্যে হঠাৎ ধ্রুবের একটি সঙ্গী জুটিয়া গেল। একটি প্রতিবেশীর মেয়ে, ধ্রুব অপেক্ষা ৬ মাসের ছোট। মিনিট ১০-এর ভিতরে উভয়ের মধ্যে চিরস্থায়ী ভাব হইয়া গেল। মাঝে একটুখানি মনান্তর হইবারও সম্ভাবনা হইয়াছিল। ধ্রুবের হাতে একটা বড় বাতাসা ছিল। প্রথম প্রণয়ের উচ্ছ্বাসে ধ্রুব তাহার ছোট ২টি আঙুল দিয়া অতি সাবধানে ক্ষুদ্র একটু কণা ভাঙিয়া একেবারে তাহার সঙ্গিনীর মুখে পুরিয়া দিল, ও পরম অনুগ্রহের সহিত ঘাড় নাড়িয়া কহিল, তুমি কাও। সঙ্গিনী মিষ্ট পাইয়া পরিতৃপ্ত হইয়া কহিল, আরও কাও। তখন ধ্রুব কিছু কাতর হইয়া পড়িল। বন্ধুত্বের ওপরে এত অধিক দাবি ন্যায়সঙ্গত বোধ হইল না। ধ্রুব তাহার স্বভাবসুলভ গাম্ভীর্য ও গৌরবের সহিত ঘাড় নাড়িয়া চক্ষু বিস্ফারিত করিয়া কহিল, ছি, আর কেতে নেই, অসুখ কবে, বাবা মারবে। বলিয়াই অধিক বিলম্ব না করিয়া সমস্ত বাতাসাটা নিজের মুখের মধ্যে একেবারে পুরিয়া দিয়া নিঃশেষ করিয়া ফেলিল। সহসা বালিকার মুখের মাংসপেশির মধ্যে পরিবর্তন ঘটিতে লাগল। ওষ্ঠাধর ফুলিতে লাগল, ভ্রুযুগ উপরে উঠিতে লাগল, আসন্ন ক্রন্দনের সমস্ত লক্ষণ ব্যক্ত হইল। ধ্রুব কাহারও ক্রন্দন সহিতে পারিত না। তাড়াতাড়ি সুগভীর সান্ত্বনার স্বরে কহিল, কাল দেব। রাজা আসিবামাত্র ধ্রুব অত্যন্ত বিজ্ঞ হইয়া নতুন সঙ্গিনীর প্রতি নির্দেশ করিয়া বলিয়া উঠিল, একে কিছু বলো না, এ কাঁদবে, ছি, মারতে নেই, ছি। রাজার কোনো প্রকার দুরভিসন্ধি ছিল না সত্য, তথাপি গায়ে পড়িয়া রাজাকে সাবধান করিয়া দেওয়া ধ্রুব অত্যন্ত আবশ্যক বিবেচনা করিল। রাজা মেয়েটিকে মারিলেন না। ধ্রুব স্পষ্টই দেখিল তাহার উপদেশ নিষ্ফল নহে। তারপরে ধ্রুব মুরব্বীর ভাব ধারণ করিয়া কোনো প্রকার বিপদের আশঙ্কা নাই জানিয়া মেয়েটিকে পরম গাম্ভীর্যের সহিত আশ্বাস দিবার চেষ্টা করিতে লাগল। তাহারও কিছুমাত্র আবশ্যক ছিল না, কারণ মেয়েটি আপনা হইতে নির্ভীকভাবে রাজার কাছে গিয়া অত্যন্ত কৌতূহল ও লোভের সহিত তাহার হাতের কঙ্কন ঘুরাইয়া ঘুরাইয়া নিরীক্ষণ করিতে লাগল। এইরূপে ধ্রুব কেবলমাত্র নিজের যত্নে ও পরিশ্রমে পৃথিবীতে শান্তি ও প্রেম স্থাপন করিয়া প্রসন্ন চিত্তে রাজার মুখের কাছে আপনার বেলফুলের মতো মোটা, গোল, কোমল, পবিত্র মুখখানি বাড়াইয়া দিল। রাজার সদ্ব্যবহারের পুরস্কার রাজা চুম্বন করিলেন। তখন ধ্রুব তাহার সঙ্গিনীর মুখ তুলাইয়া রাজাকে অনুমতি ও অনুরোধের মাঝামাঝি স্বরে কহিল, একে চমকাও। রাজা ধ্রুবের আদেশ লঙ্ঘন করতে সাহস করিলেন না। মেয়েটি তখন নিমন্ত্রণের কিছুমাত্রা অপেক্ষা না করিয়া নিতান্ত অভ্যস্তভাবে অম্লান বদনে রাজার কোলের ওপরে চড়িয়া বসিল।
এতক্ষণ জগতে কোনো প্রকার অশান্তি বা উচ্ছৃঙ্খলতার লক্ষণ ছিল না, কিন্তু এইবার ধ্রুবের সিংহাসনে টান পড়তেই তার সার্বভৌমিক প্রেম টলমল করিয়া উঠিল। রাজার কোলের পরে তাহার নিজের একমাত্র সত্য সাব্যস্ত করিবার চেষ্টা বলবতী হইয়া উঠিল। মুখ অত্যন্ত ভার হইল, মেয়েটিকে দুই একবার টানিল, এমনকি নিজের পক্ষে অবস্থা বিশেষে ছোট মেয়েকে মারাও ততটা অন্যায় বোধ হইল না। রাজা তখন মিটমাট করিবার উদ্দেশ্যে ধ্রুবকেও তাহার আধখানা কোলে টানিয়া লইলেন, কিন্তু তাতেও ধ্রুবের আপত্তি দূর হইল না। অপরার্ধ অধিকার করার জন্য নতুন আক্রমণের উদ্যোগ করতে লাগল। এমন সময় নতুন রাজপুরোহিত বিলবন ঠাকুর ঘরে প্রবেশ করিলেন। রাজা উভয়কেই কোল হইতে নামাইয়া তাহাকে প্রণাম করিলেন। ধ্রুবকে বললেন, ঠাকুরকে প্রণাম কর। ধ্রুব তাহা আবশ্যক বোধ করিল না, মুখে আঙুল পুড়িয়া বিদ্রোহীভাবে দাঁড়িয়া রইল। মেয়েটি আপনা হইতেই রাজার দেখাদেখি পুরোহিতকে প্রণাম করল। বিলবন ঠাকুর ধ্রুবকে কাছে টানিয়া জিজ্ঞাসা করিলেন, তোমারে সঙ্গী জুটিল কোথা হইতে? ধ্রুব খানিকক্ষণ ভাবিয়া কহিল, আমি টকটক চোব। টকটক অর্থ ঘোড়া। পুরোহিত কহিলেন, বাহবা, প্রশ্ন ও উত্তরের মধ্যে কি সামঞ্জস্য! সহসা মেয়েটির দিকে ধ্রুবের চক্ষু পড়িল। তাহার সম্বন্ধে অতি সংক্ষেপে আপনার মত ও অভিপ্রায় ব্যক্ত করিয়া কহিল, ও দুষ্টু, ওকে মাভ, বলিয়াই আকাশে আপনার ক্ষুদ্র মুষ্টি নিক্ষেপ করিল। রাজা গম্ভীরভাবে কহিলেন, ছি ধ্রুব! একটি ফুঁয়ে যেমন প্রদীপ নিভিয়া যায়, তেমনি তৎক্ষণাৎ ধ্রুবের মুখ ম্লান হইয়া গেল। প্রথমে সে অশ্রু নিবারণের জন্য দুই মুষ্টি দিয়া দুই চক্ষু রগড়াইতে লাগল। অবশেষে দেখতে দেখতেই ক্ষুদ্র স্ফীত হৃদয় আর ধারণ করতে পারিল না, কাঁদিয়া উঠিল। বিলবন ঠাকুর তাহাকে নাড়িয়া চাড়িয়া কোলে লইয়া আকাশে তুলিয়া ভূমিতে নামাইয়া অস্থির করিয়া তুলিলেন। উচ্চ স্বরে ও দ্রুত উচ্চারণে বললেন, শোনো শোনো ধ্রুব, শোনো, তোমাকে শ্লোক বলি শোনো। কলহ কটক টাং কাঠ কাঠিণ্ড কাঠ্ঠং, কটন কীটন কীট কুট নলং খট্টমট্ট। অর্থাৎ কিনা, যে ছেলে কাঁদে তাকে কলহ কটক টাঙের মধ্যে পুরে খুব করে কাঠ কাঠিন্য কাঠ্ঠং দিতে হয়। তারপরে এতগুলো কটন কীটন কীট নিয়ে একেবারে ৩ দিন ধরে কুট নলং খট্টমট্ট। পুরোহিত ঠাকুর এইরূপ অনর্গল বকিয়া গেলেন। ধ্রুবের ক্রন্দন অসম্পূর্ণ অবস্থাতেই একেবারে লুপ্ত হইয়া গেল। সে প্রথমে গোলমালে বিভ্রান্ত ও অবাক হইয়া বিলবন ঠাকুরের মুখের দিকে সজল চক্ষু তুলিয়া চাহিয়া রইল। তারপরে তার হাত মুখ নাড়া দেখিয়া তাহার অত্যন্ত কৌতুক বোধ হইল। সে ভারী খুশি হইয়া বলিল, আবার বল। পুরোহিত আবার বকিয়া গেলেন। ধ্রুব অত্যন্ত হাসিতে হাসিতে বলিল, আবার বল। রাজা ধ্রুবের অশ্রুসিক্ত কপলে এবং হাসিভরা অধরে বারবার চুম্বন করিলেন। তখন রাজা, রাজপুরোহিত ও দুটি ছেলে মেয়ে মিলিয়া খেলা পড়িয়া গেল। বিলবন ঠাকুর রাজাকে কহিলেন, মহারাজ, ইহাদের লইয়া বেশ আছেন। দিন রাত প্রখর বুদ্ধিমানদের সঙ্গে থাকলে বুদ্ধি লোপ পায়। ছুরিতে অবিশ্রম শান পড়িলে ছুরি ক্রমেই সূক্ষ্ম হইয়া অন্তর্ধান করে। একটা মোটা বাঁট কেবল অবশিষ্ট থাকে। রাজা হাসিয়া কহিলেন, এখনও তবে বোধ করি আমার সূক্ষ্ম বুদ্ধির লক্ষণ প্রকাশ পায়নি। বিলবন, না, সূক্ষ্ম বুদ্ধির একটা লক্ষণ এই যে তাহা সহজ জিনিসকে শক্ত করে তোলে। পৃথিবীতে বিস্তর বুদ্ধিমান না থাকলে পৃথিবীর কাজ অনেকটা সোজা হইত। নানারূপ সুবিধা করিতে গিয়েই নানারূপ অসুবিধা ঘটে। অধিক বুদ্ধি লইয়া মানুষ কি করবে ভাবিয়া পায় না। রাজা কহিলেন, 5টা আঙুলেই বেশ কাজ চলিয়া যায়, দুর্ভাগ্যক্রমে 7টা আঙুল পাইলে ইচ্ছা করিয়া কাজ বাড়াইতে হয়। রাজা ধ্রুবকে ডাকিলেন। ধ্রুব তাহার সঙ্গিনীর সহিত পুনরায় শান্তি স্থাপন করিয়া খেলা করছিল। রাজার ডাক শুনে তৎক্ষণাৎ খেলা ছাড়িয়া রাজার কাছে এসে উপস্থিত হইল। রাজা তাকে সামনে বসাইয়া কহিল, ধ্রুব, সেই নতুন গানটি ঠাকুরকে শোনাও। কিন্তু ধ্রুব নিতান্ত আপত্তির ভাবে ঠাকুরের মুখের দিকে চাহিল। রাজা লোভ দেখাইয়া বলিলেন, তোমাকে টকটক চড়তে দেব। ধ্রুব তাহার আধো আধো উচ্চারণে বলিতে লাগিল, আমায় 6 জনায় মিলে পথ দেখায় বলে, পদে পদে পথ ভুলি হে। নানা কথার ছলে নানান মুনি বলে, সংশয়ে তাই দুলি হে। তোমার কাছে যাব এই ছিল সাধ, তোমার বাণী শুনে ঘুচাব প্রমাদ। কানের কাছে সবাই করিছে বিবাদ, শত লোকের শত বুলি হে। কাতর প্রাণে আমি তোমায় যখন যাচ্ছি, আড়াল করে সবাই দাঁড়ায় কাছাকাছি। ধরণীর ধুলো তাই নিয়ে আছি, পাইনে চরণ ধুলি হে।
শতভাগ মোর শতদিকে ধায়, আপনা আপনি বিবাদ বাধায়, কারে সামালিব এ কি হল দায়, একা যে অনেকগুলি হে, আমায় এক করো তোমার প্রেমে বেঁধে, এক পথ আমায় দেখাও অবিচ্ছেদে, ধাঁধার মাঝে পড়ে কত মরি কেঁদে, চরণেতে লহ তুলি হে। ধ্রুবের মুখে আধো আধো স্বরে এই কবিতা শুনিয়া বিল্বন ঠাকুর নিতান্ত বিগলিত হইয়া গেলেন। তিনি বলিলেন, আশীর্বাদ করি তুমি চিরজীবী হইয়া থাকো। ধ্রুবকে কোলে তুলিয়া লইয়া ঠাকুর অনেক মিনতি করিয়া বলিলেন, আর একবার শোনাও। ধ্রুব সুদৃঢ় মৌন আপত্তি প্রকাশ করিল। পুরোহিত চক্ষু আচ্ছাদন করিয়া কহিলেন, তবে আমি কাঁদি। ধ্রুব ঈষৎ বিচলিত হইয়া কহিল, কাল শোনাব, ছি কাঁদতে নেই, তুমি এখন বাড়ি যাও, বাবা মাবে। বিল্বন হাসিয়া কহিলেন, মধুর গলা ধাক্কা। রাজার নিকটে বিদায় লইয়া পুরোহিত ঠাকুর পথে বাহির হইলেন। পথে দুজন পথিক যাইতেছিল। একজন আর একজনকে কহিতেছিল, ৩ দিন কার দরজায় মাথা ভেঙে মরলুম, ১ পয়সা বের করতে পারলুম না, এইবার সে পথে বেরোলে তার মাথা ভাঙব, দেখি তাতে কি হয়। পিছন হইতে বিল্বন কহিলেন, তাতেও কোনো ফল হবে না, দেখতেই তো পাচ্ছ বাপু, মাথার মধ্যে কিছুই থাকে না, কেবল দুর্বুদ্ধি আছে, বরঞ্চ নিজের মাথা ভাঙা ভালো, কারো কাছে জবাবদিহি করতে হয় না। পথিকদ্বয় শশব্যস্ত ও অপ্রতিভ হইয়া ঠাকুরকে প্রণাম করিল। বিল্বন কহিলেন, বাপু, তোমরা যে কথা বলছিলে সে কথাগুলো ভালো নয়। পথিকদ্বয় কহিল, যে আজ্ঞা ঠাকুর, আর অমন কথা বলব না। পুরোহিত ঠাকুরকে পথে ছেলেরা ঘিরিল। তিনি কহিলেন, আজ বিকালে আমার ওখানে যাস, আমি আজ গল্প শোনাব। আনন্দে ছেলেরা লফালাফি চেঁচামেচি বাধাইয়া দিল। বিল্বন ঠাকুর এক দিন অপরাহ্নে রাজ্যের ছেলে জড়ো করিয়া তাহাদিকে সরল ভাষায় রামায়ণ, মহাভারত ও পৌরাণিক গল্প শোনাইতেন। মাঝে মাঝে ২-১টি নিরস কথাও যথাসাধ্য রসসিক্ত করিয়া বলিবার চেষ্টা করিতেন। কিন্তু যখন দেখিতেন ছেলেদের মধ্যে হাই তোলা সংক্রামক হইয়া উঠিছে, তখন তাহাদিকে মন্দিরের বাগানের মধ্যে ছাড়িয়া দিতেন। সেখানে ফলের গাছ অসংখ্য আছে। ছেলেগুলো আকাশভেদী চিৎকার শব্দে বানরের মতো ডালে ডালে লুটপাট বাঁধাইয়া দিত। বিল্বন আমোদ দেখিতেন। বিল্বন কোন দেশী লোক কেহ জানে না, ব্রাহ্মণ, কিন্তু উপবীত ত্যাগ করিয়াছেন। বলিদান প্রভৃতি বন্ধ করিয়া এক প্রকার নতুন অনুষ্ঠানে দেবীর পূজা করিয়া থাকেন। প্রথম প্রথম তাহাতে লোকেরা সন্দেহ ও আপত্তি প্রকাশ করিয়াছিল, কিন্তু এখন সমস্ত সহিয়া গেছে। বিশেষত বিল্বনের কথায় সকলে বশ। বিল্বন সকলের বাড়ি বাড়ি গিয়া সকলের সঙ্গে আলাপ করেন, সকলের সংবাদ লন এবং রোগীকে যাহা ঔষধ দেন তাহা আশ্চর্য খাটিয়া যায়। বিপদে আপদে সকলেই তাহার পরামর্শ মতে কাজ করে। তিনি মধ্যবর্তী হইয়া কারোর বিবাদ মিটাইয়া দিলে বা কিছুর মীমাংসা করিয়া দিলে তার ওপরে আর কেহ কথা কহে না। ৩০ পরিচ্ছেদ। এই বৎসরে ত্রিপুরায় এক অভূতপূর্ব ঘটনা ঘটিল। উত্তর হইতে সহসা পালে পালে ইঁদুর ত্রিপুরার শস্যক্ষেত্রে আসিয়া পড়িল। শস্য সমস্ত নষ্ট করিয়া ফেলিল। এমনকি কৃষকের ঘরে শস্য যত কিছু সঞ্চিত ছিল তাহাও অধিকাংশ খাইয়া ফেলিল। রাজ্যে হাহাকার পড়িয়া গেল। দেখিতে দেখিতে দুর্ভিক্ষ উপস্থিত হইল। বন হইতে ফলমূল আহরণ করিয়া লোকে প্রাণ ধারণ করিতে লাগিল। বনের অভাব নাই এবং বনে নানা প্রকার আহার্য উদ্ভিজ্জ আছে। মৃগয়ালব্ধ মাংস বাজারে মহার্ঘ মূল্যে বিক্রয় হইতে লাগিল। লোকে বুনো মহিষ, হরিণ, খরগোশ, সজারু, কাঠবিড়ালি, বরা, বড় বড় স্থলকচ্ছপ শিকার করিয়া থাইতে লাগিল। হাতি পাইলে হাতিও খায়, অজগর সাপ খাইতে লাগিল। বনে আহার্য পাখির অভাব নাই। গাছের কোটরের মধ্যে মৌচাক ও মধু পাওয়া যায়। স্থানে স্থানে নদীর জল বাঁধিয়া তাতে মাদক লতা ফেলিয়ে দিলে মাছেরা অবশ হইয়া ভাসিয়া ওঠে। সেই সকল মাছ ধরিয়া লোকে খাইতে লাগিল এবং শুকাইয়া সঞ্চয় করিল। আহার এখনও কোনো ক্রমে চলিয়া যাইতেছে বটে, কিন্তু অত্যন্ত বিশৃঙ্খলা উপস্থিত হইল। স্থানে স্থানে চুরি ডাকাতি আরম্ভ হইল। প্রজারা বিদ্রোহের লক্ষণ প্রকাশ করিল। তাহারা বলিতে লাগিল, মায়ের বলি বন্ধ করাতে মায়ের অভিশাপেই এই সকল দুর্ঘটনা ঘটিতে আরম্ভ করিয়াছে। বিল্বন ঠাকুর সে কথা হাসিয়া গুড়াইয়া দিলেন। তিনি উপহাসাচ্ছলে কহিলেন, কৈলাসে কার্তিক গণেশের মধ্যে
ভ্রাতৃবিচ্ছেদ ঘটিয়াছে। কার্তিকের ময়ূরের নামে গণেশের ইঁদুরগুলো ত্রিপুরার ত্রিপুরেশ্বরীর কাছে নালিশ করিতে আসিয়াছে। প্রজারা কথা নিতান্ত উপহাসভাবে গ্রহণ করিল না। তাহারা দেখিল বিল্বন ঠাকুরের কথা মতো ইঁদুরের স্রোত যেমন দ্রুতবেগে আসিল, তেমনি দ্রুতবেগে সমস্ত শস্য নষ্ট করিয়া কোথায় অন্তর্ধান করিল। 3 দিনের মধ্যে তাদের আর চিহ্ন মাত্র রহিল না। বিল্বন ঠাকুরের অগাধ জ্ঞানের সম্বন্ধে কাহারও সন্দেহ রহিল না। কৈলাসে ভ্রাতৃবিচ্ছেদ সম্বন্ধে গান রচিত হইতে লাগিল। মেয়েরা, ছেলেরা, ভিক্ষুকেরা সেই গান গাহিতে লাগিল। পথে ঘাটে সে গান প্রচলিত হইল। কিন্তু রাজার প্রতি বিদ্বেষ ভাব ভালো করিয়া খুঁজিল না। বিল্বন ঠাকুরের পরামর্শ মতে গোবিন্দমাণিক্য দুর্ভিক্ষগ্রস্ত প্রজাদের 1 বৎসরের খাজনা মাপ করিলেন। তাহার কতটা ফল হইল। কিন্তু তবুও অনেকে মায়ের অভিশাপ এড়াইবার জন্য চট্টগ্রামে পার্বত্য প্রদেশে পলায়ন করিল। এমনকি রাজার মনে সন্দেহের উদয় হইতে লাগিল। তিনি বিল্বনকে ডাকিয়া কহিলেন, ঠাকুর, রাজার পাপেই প্রজা কষ্ট পায়। আমি কি মায়ের বলি বন্ধ করিয়া পাপ করিয়াছি? তাহারই কি এই শাস্তি? বিল্বন সমস্ত কথা একেবারে উড়াইয়া দিলেন। তিনি কহিলেন, মায়ের কাছে যখন 1000 নরবলি হইত, তখন আপনার অধিক প্রজাহানি হইয়াছে না এই দুর্ভিক্ষে হইয়াছে? রাজা নিরুত্তর হইয়া রহিলেন, কিন্তু তাহার মনের মধ্যে হইতে সংশয় সম্পূর্ণ দূর হইল না। প্রজারা তাহার প্রতি অসন্তুষ্ট হইয়াছে, তাহার প্রতি সন্দেহ প্রকাশ করিতেছে। ইহাতে তাহার হৃদয়ে আঘাত লাগিয়াছে, তাহার নিজের প্রতিও নিজের সন্দেহ জন্মিয়াছে। তিনি নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, কিছুই বুঝিতে পারি না। বিল্বন কহিলেন, অধিক বুঝিবার আবশ্যক কি? কেন কতকগুলো ইঁদুর আসিয়া শস্য খাইয়া গেল, তাহা নাই বুঝিলাম। আমি অন্যায় করিব না, আমি সকলের হিত করিব, এইটুকু স্পষ্ট বুঝিলেই হইল। তারপরে বিধাতার কাজ বিধাতা করিবেন, তুমি আমাদের হিসাব দিতে আসিবেন না। রাজা কহিলেন, ঠাকুর, তুমি গৃহে গৃহে ফিরিয়া অবিশ্রাব কাজ করিতেছ। পৃথিবীর যতটুকু হিত করিতেছ, ততটুকুই তোমার পুরস্কার হইতেছে। এই আনন্দে তোমার সমস্ত সংশয় চলিয়া যায়। আমি কেবল দিনরাত্রি একটা মুকুট মাথায় করিয়া সিংহাসনের উপরে চড়িয়া বসিয়াছি, কেবল কতকগুলো চিন্তা ঘাড়ে করিয়া আছে। তোমার কাজ দেখিলে আমার লোভ হয়। বিল্বন কহিলেন, মহারাজ, আমি তোমারই তো এক অংশ। তুমি ওই সিংহাসনে বসিয়া না থাকিলে আমি কি কাজ করিতে পারতাম? তোমাতে আমাতে মিলিয়া আমরা উভয়ে সম্পূর্ণ হইয়াছি। এই বলিয়া বিল্বন বিদায় গ্রহণ করিলেন। রাজা মুকুট মাথায় করিয়া ভাবিতে লাগিলেন। মনে মনে কহিলেন, আমার কাজ যথেষ্ট রহিয়াছে, আমি তাহার কিছুই করি না। আমি কেবল আমার চিন্তা লইয়াই নিশ্চিন্ত রহিয়াছি। সেই জন্যই আমি প্রজাদের বিশ্বাস আকর্ষণ করিতে পারি না। রাজ্য শাসনের আমি যোগ্য নই। 31 পরিচ্ছেদ। মোগল সৈন্যের কর্তা হইয়া নক্ষত্ররায় পথের মধ্যে তেঁতুল নামক একটি ক্ষুদ্র গ্রামে বিশ্রাম করিতেছিলেন। প্রভাগে রঘুপতি আসিয়া কহিলেন, যাত্রা করিতে হইবে মহারাজ, প্রস্তুত হন। সহসা রঘুপতির মুখে মহারাজ শব্দ অত্যন্ত মিষ্ঠ শুনাইল। নক্ষত্ররায় উল্লসিত হইয়া উঠিলেন। তিনি কল্পনায় পৃথিবীশুদ্ধ লোকের মুখ হইতে মহারাজ সম্ভাষণ শুনিতে লাগিলেন। তিনি মনে মনে ত্রিপুরার উচ্চ সিংহাসনে চড়িয়া সভা উজ্জ্বল করিয়া বসিলেন। মনের আনন্দে বলিলেন, ঠাকুর, আপনাকে কখনোই ছাড়া হইবে না, আপনাকে সভায় থাকিতে হইবে। আপনি কি চান সেইটে আমাকে বলুন। নক্ষত্ররায় মনে মনে রঘুপতিকে তৎক্ষণাৎ বৃহৎ একখণ্ড জায়গির অবলীলাক্রমে দান করিয়া ফেলিলেন। রঘুপতি কহিলেন, আমি কিছু চাহি না। নক্ষত্ররায় কহিলেন, সে কি কথা, তা হইবে না ঠাকুর, কিছু লইতেই হইবে। কৈলাসর পরগনা আমি আপনাকে দিলাম, আপনি লেখাপড়া করিয়া লোন। রঘুপতি কহিলেন, সে সকল পরে দেখা যাইবে। নক্ষত্ররায় কহিলেন, পরে কেন, আমি এখনই দিব। সমস্ত কৈলাসর পরগনা আপনারই হইল, আমি 1 পয়সা খাজনা লইব না। বলিয়া নক্ষত্ররায় মাথা তুলিয়া অত্যন্ত সিধা হইয়া বসিলেন। রঘুপতি কহিলেন, মরিবার জন্য 3 হাত জমি মিলিলেই সুখী হইব, আমি আর কিছু চাহি না। বলিয়া রঘুপতি চলিয়া গেলেন। তাহার জয়সিংহকে মনে পড়িয়াছে। জয়সিংহ যদি থাকিত তবে পুরস্কারের স্বরূপ কিছু লইতেন। জয়সিংহ যখন নাই, তখন সমস্ত ত্রিপুরা রাজ্য মৃত্তিকার সমষ্টি ছাড়া আর কিছু মনে হইল না। রঘুপতি এখন নক্ষত্ররায়কে রাজ্যাভিমানে মত্ত করিবার চেষ্টা করিতেছেন। তাহার মনের মধ্যে ভয় আছে, পাছে এত আয়োজন করিয়া সমস্ত ব্যর্থ হয়, পাছে দুর্বল স্বভাব নক্ষত্ররায় ত্রিপুরায় গিয়ে বিনা যুদ্ধে রাজার নিকট ধরা দেন। কিন্তু দুর্বল হৃদয়ে একবার রাজ্যমদ জন্মিলে আর ভাবনা নাই। রঘুপতি নক্ষত্ররায়ের প্রতি আর অবজ্ঞা প্রদর্শন করেন না।
কথায় কথায় তাহার সম্মান দেখাইয়া থাকেন, সকল বিষয়ে তাহার মৌখিক আদেশ লইয়া থাকেন। মোগল সৈন্যেরা তাহাকে মহারাজা সাহেব বলে, তাহাকে দেখিলে শশ ব্যস্ত হইয়া ওঠে। বায়ু বহিলে যেমন সমস্ত শস্যক্ষেত্র নত হইয়া যায়, তেমনি নক্ষত্ররায় আসিয়া দাঁড়াইলে সারি সারি মোগল সেনা একসঙ্গে মাথা নত করিয়া সেলাম করে। সেনাপতি সসম্ভ্রমে তাহাকে অভিবাদন করেন। শত শত মুক্ত তরবারির জ্যোতির মধ্যে বৃহৎ হস্তির পৃষ্ঠে রাজচিহ্ন অঙ্কিত স্বর্ণমণ্ডিত হাওদায় চড়িয়া তিনি যাত্রা করেন। সঙ্গে সঙ্গে উল্লাসজনক বাদ্য বাজিতে থাকে, সঙ্গে সঙ্গে নিশানধারী রাজনিশান ধরিয়া চলে। তিনি যেখান দিয়ে যান সেখানকার গ্রামের লোক সৈন্যের ভয়ে ঘরবাড়ি ছাড়িয়া পালাইয়া যায়। তাহাদের ত্রাস দেখিয়া নক্ষত্ররায়ের মনে গর্বের উদয় হয়। তাহার মনে হয়, আমি দিগ্বিজয় করিয়া চলিয়াছি। ছোট ছোট জমিদারগণ নানাবিধ উপঢৌকন লইয়া আসিয়া তাহাকে সেলাম করিয়া যায়। তাহাদেরকে পরাজিত নৃপতি বলিয়া বোধ হয়। মহাভারতের দিগ্বিজয়ী পাণ্ডবদের কথা মনে পড়ে। একদিন সৈন্যেরা আসিয়া সেলাম করিয়া কহিল, মহারাজা সাহেব। নক্ষত্ররায় খাড়া হইয়া বসিলেন। আমরা মহারাজের জন্য জান দিতে আসিয়াছি। আমরা জানের পরোয়া রাখি না। বরাবর আমাদের দস্তুর আছে, লড়াইয়ে যাইবার পথে আমরা গ্রাম লুট করিয়া যাই, কোনো শাস্ত্রী হাতে দোষ লেখে না। নক্ষত্ররায় মাথা নাড়িয়া কহিলেন, ঠিক কথা, ঠিক কথা। সৈন্যেরা কহিল, ব্রাহ্মণ ঠাকুর আমাদের লুট করিতে বারণ করিয়াছেন। আমরা জান দিতে যাইতেছি, অথচ একটু লুট করিতে পারিব না, এ বড় অবিচার। নক্ষত্ররায় পুনশ্চ মাথা নাড়িয়া কহিলেন, ঠিক কথা, ঠিক কথা। মহারাজার যদি হুকুম মিলে তো আমরা ব্রাহ্মণ ঠাকুরের কথা না মানিয়া লুট করিতে যাই। নক্ষত্ররায় অত্যন্ত স্পর্ধার সহিত কহিলেন, ব্রাহ্মণ ঠাকুরকে? ব্রাহ্মণ ঠাকুর কি জানে? আমি তোমাদিকে হুকুম দিতেছি, তোমরা লুটপাট করিতে যাও। বলিয়া একবার ইতস্তত চাহিয়া দেখিলেন, কোথাও রঘুপতিকে না দেখিয়া নিশ্চিন্ত হইলেন। কিন্তু রঘুপতিকে এরূপে অকাতরে লঙ্ঘন করিয়া তিনি মনের মধ্যে অত্যন্ত আনন্দ লাভ করিলেন। ক্ষমতামদ মদিরার মতো তাহার শিরায় শিরায় সঞ্চারিত হইতে লাগিল। পৃথিবীকে নতুন চক্ষে দেখতে লাগিলেন। কাল্পনিক বেলুনের উপরে জড়িয়া পৃথিবীটা যেন অনেক নিম্নে মেঘের মতো মিলাইয়া গেল। এমনকি মাঝে মাঝে কদাচিৎ কখনো রঘুপতিকেও নগণ্য বলিয়া মনে হইতে লাগিল। সহসা বলপূর্বক গোবিন্দমাণিক্যের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিলেন। মনে মনে বারবার করিয়া বলিতে লাগিলেন, আমাকে নির্বাসন, একটা সামান্য প্রজার মতো আমাকে বিচার সভায় আহ্বান। এবার দেখে কে কাহাকে নির্বাসিত করে। এবার ত্রিপুরা শুদ্ধ লোক নক্ষত্ররায়ের প্রতাপ অবগত হইবে। নক্ষত্ররায় ভারী উৎফুল্ল ও স্ফীত হইলেন। নিরীহ গ্রামবাসীদের উপর অনর্থক উৎপীড়ন ও লুটপাটের প্রতি রঘুপতির বিশেষ বিরাগ ছিল। নিবারণ করিবার জন্য তিনি অনেক চেষ্টা করিয়াছিলেন, কিন্তু সৈন্যেরা নক্ষত্ররায়ের আজ্ঞা পাইয়া তাহাকে অবহেলা করিল। তিনি নক্ষত্ররায়ের কাছে বলিলেন, অসহায় গ্রামবাসীদের উপরে কেন এই অত্যাচার? নক্ষত্ররায় কহিলেন, ঠাকুর, এসব বিষয়ে তুমি ভালো বোঝো না। যুদ্ধ বিগ্রহের সময় সৈন্যদের লুটপাটে নিষেধ করিয়া নিরুৎসাহ করা ভালো না। নক্ষত্ররায়ের কথা শুনিয়া রঘুপতি কিঞ্চিৎ বিস্মিত হইলেন। সহসা নক্ষত্ররায়ের শ্রেষ্ঠত্বাভিমান দেখিয়া তিনি মনে মনে হাসিলেন। কহিলেন, এখন লুটপাট করিতে দিলে পরে ইহাদেরকে সামলানো দায় হইবে, সমস্ত ত্রিপুরা লুঠিয়া লইবে। নক্ষত্ররায় কহিলেন, তাতে হানি কি? আমি তো তাহাই চাই। ত্রিপুরা একবার বুঝুক নক্ষত্ররায়কে নির্বাসিত করার ফল কি। ঠাকুর, এসব বিষয়ে তুমি কিছু বোঝো না, তুমি তো কখনো যুদ্ধ করো নাই। রঘুপতি মনে মনে অত্যন্ত আমোদ বোধ করিলেন, কিছু উত্তর না করিয়া চলিয়া গেলেন। নক্ষত্ররায় নিতান্ত পুত্তলিকার মতো না হইয়া একটু শক্ত মানুষের মতো হন, এই তাহার ইচ্ছা ছিল। দাত্রিংশ পরিচ্ছেদ। ত্রিপুরায় ইঁদুরের উৎপাত যখন আরম্ভ হয় তখন শ্রাবণ মাস। তখন ক্ষেতে কেবল ভুট্টা ফলিয়াছিল এবং পাহাড়ে জমিতে ধানক্ষেত্রেও পাক ধরিতে আরম্ভ করিয়াছিল। ৩ মাস কোনোমতে কাটিয়া গেল। অগ্রহায়ণ মাসে নিম্নভূমিতে যখন ধান কাটিবার সময় আসিল তখন দেশে আনন্দ পড়িয়া গেল। চাষারা, স্ত্রীলোক, বালক, যুবক, বৃদ্ধ সকলে মিলিয়া দা হাতে লইয়া খেতে গিয়া পড়িল। হইয়া হইয়া শব্দে পরস্পর পরস্পরকে আহ্বান করিতে লাগিল। জুমিয়া রমণীদের গানে মাঠ বাট ধ্বনিত হইয়া উঠিল। রাজার প্রতি অসন্তোষ দূর হইয়া গেল। রাজ্যে শান্তি স্থাপিত হইল। এমন সময় সংবাদ আসিল, নক্ষত্ররায় রাজ্য আক্রমণের উদ্দেশ্যে বহু সংখ্যক সৈন্য লইয়া ত্রিপুরা রাজ্যের সীমানায় আসিয়া পৌঁছিয়াছেন এবং অত্যন্ত লুটপাট উৎপীড়ন আরম্ভ করিয়া দিয়েছেন। এই সংবাদে সমস্ত রাজ্য শঙ্কিত হইয়া উঠিল। এ সংবাদ রাজার বক্ষে ছুরির মতো বিদ্ধ হইল। সমস্ত দিনই তাহাকে বিধিতে লাগিল। থাকিয়া থাকিয়া কেবলে প্রত্যেকবার নতুন করিয়া তাহার মনে হইতে লাগিল,
নক্ষত্ররায় তাহাকে আক্রমণ করিতে আসছে। নক্ষত্ররায়ের সরল সুন্দর মুখ শতবার তাহার স্নেহচক্ষের সম্মুখে দেখিতে লাগিলেন, এবং সেই সঙ্গেই মনে হইতে লাগিল সেই নক্ষত্ররায় কতগুলো সৈন্য সংগ্রহ করিয়া তলোয়ার হাতে লইয়া তাহাকে আক্রমণ করিতে আসছে। এক একবার তাহার মনে মনে ইচ্ছা করিতে লাগিল একটি সৈন্যও না লইয়া নক্ষত্ররায়ের সম্মুখে বৃহৎ রণক্ষেত্রে একা দাঁড়াইয়া সমস্ত বক্ষস্থল অবারিত করিয়া নক্ষত্ররায়ের সহস্র সৈনিকের তরবারি এককালে তাহার হৃদয়ে গ্রহণ করেন। তিনি ধ্রুবকে কাছে টানিয়া বলিলেন, ধ্রুব, তুইও কি এই মুকুটখানার জন্য আমার সঙ্গে ঝগড়া করিতে পারিস? বলিয়া মুকুট ভূমিতে ফেলিয়া দিলেন। একটি বড় মুক্তা ছিঁড়িয়া পড়িয়া গেল। ধ্রুব আগ্রহের সহিত হাত বাড়াইয়া কহিল, আমি নেব। রাজা ধ্রুবের মাথায় মুকুট পরাইয়া তাহাকে কোলে লইয়া কহিলেন, এই লও, আমি কাহারও সহিত ঝগড়া করিতে চাই না, বলিয়া অত্যন্ত আবেগের সহিত ধ্রুবকে চেপিয়া ধরিলেন। তাহার পরে সমস্ত দিন ধরিয়া এ কেবল আমারই পাপের শাস্তি বলিয়া রাজা নিজের সহিত তর্ক করিতে লাগিলেন। নহিলে ভাই কখনো ভাইকে আক্রমণ করে না, ইহা মনে করিয়া তাহার কথঞ্চিত সান্ত্বনা হইল। তিনি মনে করিলেন ইহা ঈশ্বরের বিধান। জগৎপতির দরবার হইতে আদেশ আসিয়াছে, ক্ষুদ্র নক্ষত্ররায় কেবল তাহার মানব হৃদয়ের প্ররোচনায় তাহা লঙ্ঘন করিতে পারে না। এই মনে করিয়া তাহার আহত স্নেহ কিছু শান্তি পাইল। পাপ তিনি নিজের স্কন্ধে লইতে রাজি আছেন। নক্ষত্ররায়ের পাপের ভার যেন তাহাতে কতকটা কমিয়া যায়। বিলবন আসিয়া কহিলেন, মহারাজ, এ সময় কি আকাশের দিকে তাকাইয়া ভাবিবার সময়? রাজা কহিলেন, ঠাকুর, এ সকল আমারই পাপের ফল। বিলবন কিঞ্চিত বিরক্ত হইয়া কহিলেন, মহারাজ, এই সকল কথা শুনিলে আমার ধৈর্য থাকে না। দুঃখ যে পাপেরই ফল তাহা কে বলিল? পুণ্যের ফলও হইতে পারে। কত ধর্মাত্মা আজীবন দুঃখে কাটাইয়া গিয়েছেন। রাজা নিরুত্তর হইয়া রহিলেন। বিলবন জিজ্ঞাসা করিলেন, মহারাজ, কি পাপ করিয়াছিলেন যাহার ফলে এই ঘটনা ঘটিল? রাজা কহিলেন, আপন ভাইকে নির্বাসিত করিয়াছিলাম। বিলবন কহিলেন, আপনি ভাইকে নির্বাসিত করেন নাই, দোষীকে নির্বাসিত করিয়াছেন। রাজা কহিলেন, দোষী হইলেও ভাইকে নির্বাসনের পাপ আছেই, তাহার ফল হইতে নিস্তার পাওয়া যায় না। কৌরবেরা দুরাচার হইলেও পাণ্ডবেরা তাহাদিকে বধ করিয়া প্রসন্ন চিত্তে রাজ্য সুখ ভোগ করিতে পারিলেন না, যজ্ঞ করিয়া প্রায়শ্চিত্ত করিলেন। পাণ্ডবেরা কৌরবদের কাছে থেকে রাজ্য লিলেন, কৌরবেরা মরিয়া গিয়া পাণ্ডবদের রাজ্য হরণ করিলেন। আমি নক্ষত্রকে নির্বাসিত করিয়াছি, নক্ষত্র আমাকে নির্বাসিত করিতে আসছে। বিলবন কহিলেন, পাণ্ডবেরা পাপের শাস্তি দিবার জন্য কৌরবদের সহিত যুদ্ধ করেন নাই, তাহারা রাজ্য লাভের জন্য করিয়াছিলেন। কিন্তু মহারাজ পাপের শাস্তি দিয়া নিজের সুখ দুঃখ উপেক্ষা করিয়া ধর্ম পালন করিয়াছিলেন। ইহাতে আমি তো পাপ কিছুই দেখিতেছি না, তবে প্রায়শ্চিত্তের বিধি দিতে আমার কিছুমাত্র আপত্তি নাই। আমি ব্রাহ্মণ উপস্থিত আছি, আমাকে সন্তুষ্ট করিলেই প্রায়শ্চিত্ত হবে। রাজা ঈষৎ হাসিয়া চুপ করিয়া রহিলেন। বিলবন কহিলেন, সে যাহাই হোক, এখন যুদ্ধের আয়োজন করুন, আর বিলম্ব করিবেন না। রাজা কহিলেন, আমি যুদ্ধ করিব না। বিলবন কহিলেন, সে হইতেই পারে না, আপনি বসিয়া বসিয়া ভাবুন, আমি ততক্ষণ সৈন্য সংগ্রহের চেষ্টা করিগে। সকলেই এখন জমে গিয়েছে, যথেষ্ট সৈন্য পাওয়া কঠিন। বলিয়া আর কোনো উত্তরের অপেক্ষা না করিয়া বিলবন চলিয়া গেলেন। ধ্রুবের সহসা কি মনে হইল, সে রাজার কাছে আসিয়া রাজার মুখের দিকে তাকাইয়া জিজ্ঞাসা করল, কাকা কোথায়? নক্ষত্ররায়কে ধ্রুব কাকা বলত। রাজা কহিলেন, কাকা আসিতেছেন ধ্রুব। তাহার চোখের পাতা ঈষৎ আর্দ্র হইয়া গেল। আমাদের এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে? আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন কাজ করতে উৎসাহ দেয়। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান।